সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ইসলামী স্বর্ণযুগের সময় জ্ঞান বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দানকারী আরব দুনিয়া বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে যেন মুখ ঘুরিয়ে নিয়েছে। সমসাময়িক আরব বিশ্বে সরকার কর্তৃক প্রথমত ইউনিভার্সিটিগুলোতে গবেষণা কাজে খুব সীমিত পরিমাণ আর্থিক বরাদ্দ দিয়ে থাকে এবং দ্বিতীয়ত নতুন জ্ঞান সংযোজনের তুলনায় লব্ধ জ্ঞানের ফলভোগের উপর গুরুত্ব আরোপ করে থাকে। তার প্রেক্ষিতে বৈজ্ঞানিক গবেষণা এবং আবিষ্কারের ক্ষেত্রে বিশ্ব মানদণ্ডের বিবেচনায় বর্তমান আরব বিশ্বের অবস্থান একদম নিম্নে বলা যায়। বর্তমানে আরব দুনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণার অবকাশ একেবারে তলানিতে ঠেকেছে বলে বলা যায় এবং যার ফলে ইউনিভার্সিটি পড়া শেষ করে ছাত্রছাত্রীরা সমাজে ফিরে কেবল প্রচলিত জ্ঞানকে কাজে লাগিয়ে তার ফল ভোগে বেশি আগ্রহী হয়ে ওঠে। তারা সমাজকে নতুন নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে সক্ষম নয়। বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে পাশ্চাত্যের সাথে তুলনায় বৈজ্ঞানিক এবং সামাজিক গবেষণা, পেটেন্ট এবং নতুন জ্ঞান সংযোজনের ব্যাপারে আরব ইউনিভার্সিটিগুলো বিশ্ব মানদণ্ডে কোনো অবস্থানে নেই বললেই চলে। বৈজ্ঞানিক গবেষণা এবং আবিষ্কারের ব্যাপারে আরব বিশ্বের বর্তমান অবস্থা নিয়ে আমি এখন আলোচনা করব। তার প্রথমটি হচ্ছে সীমিত আর্থিক বরাদ্দ। বৈজ্ঞানিক গবেষণা এবং আবিষ্কারের ক্ষেত্রকে কোনো গুরুত্ব না দেওয়ার ফলে এ ব্যাপারে সামগ্রিকভাবে এক ধরনের অনীহা সৃষ্টি হয়েছে। ফলে গবেষণা খাতে আরব বিশ্বের সরকার কর্তৃক উন্নত বিশ্বের তুলনায় আর্থিক বরাদ্দের পরিমাণ নিতান্তই অপ্রতুল। দ্বিতীয়টি হচ্ছে লব্ধ জ্ঞান ব্যবহার করে তার ফল ভোগের উপরই প্রাধান্য দেওয়া। আরব বিশ্বের ইউনিভার্সিটিগুলো গবেষণালব্ধ নতুন নতুন জ্ঞান সংযোজনের উপর গুরুত্ব না দিয়ে জানা জ্ঞান ব্যবহারের ফলে বা জানা জ্ঞান ব্যবহার করে তার ফল ভোগ করার উপর গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ উদ্ভাবন নয়, টেকনোলজির ব্যবহার করে তারা তৃপ্ত থাকতে চায়। তৃতীয়টি হচ্ছে খুব সীমিত বৈজ্ঞানিক আবিষ্কার। বিশ্ব বৈজ্ঞানিক গবেষণা এবং আবিষ্কারে আরবদের ভূমিকা নিতান্তই বর্তমানে নগণ্য। বর্তমান আরব বিশ্বে নতুন আবিষ্কার হয় না বললেই চলে। এবং চতুর্থত আঞ্চলিক সহযোগিতার অভাব। বৈজ্ঞানিক গবেষণার ব্যাপারে আরব দেশগুলোর ভিতর পরস্পর সহযোগিতার বিষয়টি একদম গুরুত্ব পায় না। বলতে গেলে গত 3 দশকে আরবের খুব নগণ্য সংখ্যক শিক্ষার্থীরা আরব ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেছে। উচ্চশিক্ষার জন্য অধিক সংখ্যক শিক্ষার্থী বিশেষ করে তুরস্ক, পাকিস্তান, ভারত, ইউরোপ এবং আমেরিকান ইউনিভার্সিটিতে গমন করেছে। কারণ কেবল অতি সম্প্রতি আরব বিশ্বে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হচ্ছে বা হয়েছে। আরব দুনিয়ার মধ্যে মিশর এবং লেবাননে সরকারি এবং বহির্বিশ্ব থেকে আগত অলাভজনক মিশনারির পৃষ্ঠপোষকতায় হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করে। বলা যায় কেবল গত 25 বছরে আরব বিশ্বে দ্রুত হারে বেসরকারি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়া শুরু করেছে। বর্তমান আরব বিশ্বে প্রায় 200-র মতো বেসরকারি ইউনিভার্সিটি আছে। সেখানে তারা প্রায় 30% শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা প্রদান করার সক্ষমতা অর্জন করেছে। উচ্চশিক্ষার ব্যাপারে দূরপ্রাচ্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বেসরকারি ইউনিভার্সিটি তাদের মোট শিক্ষার্থীদের প্রায় 50% বেশি ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষা প্রদান করে থাকে। যেখানে পশ্চিম ইউরোপে প্রায় সব দেশে সে হার 30% মতো এবং আমেরিকাতে সে হার 20% মতো। আরব বিশ্বে ইউনিভার্সিটি শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি স্টাফদের সংখ্যা বিচারে দেখা যায় যে 2003 সালে আরব বিশ্বে প্রায় 233টি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল 44 লক্ষের মতো এবং ফ্যাকাল্টির সংখ্যা ছিল 183 জন, যার মধ্যে 78% মানবিক এবং 22% বিজ্ঞান শাখার। 2016 সাল নাগাদ ইউনিভার্সিটির সে সংখ্যা বৃদ্ধি পেয়ে 500-তে উন্নীত হয় এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায়
9 মিলিয়ন এবং ফ্যাকাল্টির সংখ্যা প্রায় 2,50,000-এ উন্নীত হয়। সংখ্যা বিচারে আরব ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি স্টাফদের রেশিও কিছু ইউনিভার্সিটিতে 33 জনে একজন এবং কিছু ইউনিভার্সিটিতে 100 জনে একজন। গালফভুক্ত দেশগুলোতে শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি স্টাফদের রেশিও গড়ে 17 জনে একজন থেকে 41 জনে একজন। শিক্ষার্থী ও ফ্যাকাল্টি স্টাফদের অনুপাত এর বিশ্বমান হল 15 জনে একজন। উচ্চশিক্ষা এবং বিশেষ করে গবেষণা বিষয়ে আরব ইউনিভার্সিটিগুলোকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। ইউনিভার্সিটির সমস্যাগুলো নিম্নরূপ। প্রথমটি হচ্ছে গবেষণার ক্ষেত্র ও কৌশল নির্ধারণে অস্পষ্টতা। পরেরটি হচ্ছে গবেষণার জন্য অপর্যাপ্ত সময় বরাদ্দ। তৃতীয়টি হচ্ছে অপ্রতুল আর্থিক সহায়তা। শেষেরটি হচ্ছে গবেষণার গুরুত্ব এবং সমাজ ও রাষ্ট্রে গবেষণালব্ধ জ্ঞানের প্রয়োগ ইত্যাদির ব্যাপারে চেতনার অভাব, যার কারণে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আন্তঃসংযোগের অভাব এবং বহির্বিশ্বে অন্য ইউনিভার্সিটির সাথে যোগাযোগের ভালো নেটওয়ার্ক এবং পর্যাপ্ত ডেটাবেসের অভাব পরিলক্ষিত হয়। ফলশ্রুতিতে ব্রেন ড্রেনের মতো ঘটনা একটা স্বাভাবিক বিষয় রয়ে গিয়েছে। আরব ইউনিভার্সিটিগুলোতে বৈজ্ঞানিক গবেষণার একটা চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি। সে চিত্রের প্রথমটি হচ্ছে নাম্বার অব রেজিস্টার্ড পেটেন্টস, অর্থাৎ রেজিস্টার্ড পেটেন্টের পরিসংখ্যান। 1980 থেকে 2000 সাল এই 20 বছরের একটা চিত্র আমি তুলে ধরছি, যেখানে কোরিয়াতে পেটেন্টের সংখ্যা ছিল 16,328টি। সেখানে 9টি আরব দেশ, মিশর, সৌদি আরব, ইউএই এর মধ্যে ছিল। সেখানে 370টি পেটেন্ট ছিল। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বলতে গেলে আরবরা তেমন কিছুই আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে। 2012 সালের পেটেন্টের একটি তুলনামূলক পরিসংখ্যান আমি স্ক্রিনে দেখাচ্ছি। সম্মিলিত আরব বিশ্বে সেখানে মোট পেটেন্টের সংখ্যা ছিল 1087টি। সেখানে কেবল ইউএসএতে সেটা ছিল 2.5 মিলিয়ন। জাপানে ছিল 8,49,467টি। দক্ষিণ কোরিয়ায় ছিল 97,956টি। ফিনল্যান্ডে ছিল 17,661টি। আরব ইউনিভার্সিটিগুলোতে গবেষণার ব্যাপারে এই দ্বিতীয় বিষয়টি যেটা আলোচনা করব সেটি হলো ইউনিভার্সিটি র্যাঙ্কিং। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শীর্ষ 500 ইউনিভার্সিটির মধ্যে আরব বিশ্বে একটি মাত্র ইউনিভার্সিটি স্থান পায়। সেটি হলো কিং সাউদ ইউনিভার্সিটি, যার অবস্থান 383 নম্বর। আরব বিশ্বের 500টির অধিক ইউনিভার্সিটির মধ্যে প্রায় সবকটির অবস্থান 4 ডিজিট নম্বরে। আরব বিশ্বের ইউনিভার্সিটির মধ্যে প্রথম 10টি সৌদি আরব, লেবানন, মিশর, AUE আমেরিকান ইউনিভার্সিটি ইন দ্য এমিরাটস, কাতার এবং জর্ডানে অবস্থিত। তৃতীয় বিষয়টি হচ্ছে পাবলিশ সায়েন্টিফিক পেপার্স, বৈজ্ঞানিক গবেষণার প্রকাশনা। আরব বিশ্বে প্রতি 1 মিলিয়ন মানুষের মধ্যে 450 জন গবেষক পাওয়া যায়। পক্ষান্তরে উন্নত বিশ্বের দেশগুলোতে গবেষকদের সংখ্যা প্রতি মিলিয়নে 5,000 জন। চতুর্থ দিকটি হচ্ছে এক্সপেন্ডিচার অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&Dতে আর্থিক বরাদ্দ। আরব বিশ্বে R&Dতে আর্থিক বরাদ্দের পরিমাণ রাষ্ট্রের জিডিপির 0.2 থেকে 0.4%, যেটি উন্নত বিশ্বে যার পরিমাণ 4 থেকে 6%। যে আরব বিশ্ব 8 থেকে 13 শতাব্দী পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, প্রশ্ন আসতেই পারে যে বর্তমানে তাদের এই অবস্থা কেন? ইউরোপিয়ানরা যখন পৃথিবীকে সমতল ভেবে জাহাজ নিয়ে সমুদ্রে বেশি দূর অবধি গেলে জাহাজটি পৃথিবীর শেষ হয়ে খাদে পড়ে যাবে বলে সন্দেহ করত, আরব বিজ্ঞানীরা তখন গোলাকার পৃথিবীর পরিধি মাপার গবেষণা কাজে লিপ্ত ছিল এবং সে পরিধি তারা 32,844 কিলোমিটার অর্থাৎ 20,400 মাইল বলে নির্ধারণ করে, যে মাপ বর্তমান আধুনিক যুগে মাপা পরিধির খুব কাছাকাছি। আরব বিজ্ঞানীরা
নিকৃষ্ট ধাতুকে সোনাতে রূপান্তর করার ফর্মুলা বের করার জন্য গবেষণা করার প্রক্রিয়ায় অ্যালকেমি বা রসায়ন সম্পর্কে প্রাথমিক ধারণা জন্ম দেয়, যা পরবর্তীতে কেমিস্ট্রি বলে পরিচিতি লাভ করে। আবু মুসা জাবির ইবনে হাইয়ান, পশ্চিম দুনিয়ায় যিনি জিবার নামে পরিচিত, তিনি প্রাথমিকভাবে রসায়ন নিয়ে গবেষণায় প্রসিদ্ধ ছিলেন। তাকে ফাদার অব কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের ফাদার এই খ্যাতিতে ভূষিত করা হয়। আরব বিজ্ঞানীরা বিশ্বকে অ্যালজাব্রা সহ গণিতশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, রসায়ন এবং যন্ত্রবিজ্ঞানের প্রভূত উন্নতি করে জ্ঞান বিজ্ঞানের এই ক্ষেত্রগুলোতে অভূতপূর্ব অবদান রাখে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আল খোয়ারজিমি কর্তৃক অ্যালজাব্রা আবিষ্কার, ট্রিগোনোমেট্রিতে উন্নয়ন, চিকিৎসার ক্ষেত্রে উন্নয়ন এবং অ্যারাবিক নিউমারালসের প্রচলন করা, যা এখনও প্রচলিত। প্রাচীন গ্রিস এবং ইন্ডিয়ান সভ্যতা থেকে জ্ঞান আহরণ করে আরব বিজ্ঞান যে অবদান রাখে তা প্রকৃতই আধুনিক বিজ্ঞানের সোপান রচনা করে। ইসলামী স্বর্ণযুগে মধ্যপ্রাচ্যে জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি ঘটে সে তুলনায় বর্তমান সময়ে আরব বিশ্বে জ্ঞান বিজ্ঞান চর্চার বিস্তর পার্থক্য। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশে জ্ঞান বিজ্ঞান উন্নয়নের সাথে মুসলিম বিশ্বের যেন কোনো সম্পর্কই নেই। ইতিহাসবিদ বার্নার্ড লুইস কর্তৃক 2002 সালে লিখিত বই হোয়াট ওয়েন্ট রং এ বইয়ে তিনি উল্লেখ করেছেন যে ফর মেনি সেঞ্চুরিজ দ্য ওয়ার্ল্ড অফ ইসলাম ওয়াজ ইন দ্য ফোরফ্রন্ট অব হিউম্যান সিভিলাইজেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস, অর্থাৎ কয়েক শত বছর ধরে মুসলিম বিশ্ব মনুষ্য সভ্যতা এবং অর্জনের বিষয়ে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার কথা উল্লেখ করে ইউনিভার্সিটি অব ওকলাহোমার হিস্ট্রি অব সায়েন্সের প্রফেসর জামিল রাজিব তিনি বলেন, নাথিং ইন ইউরোপ কুড হোল্ড এ ক্যান্ডেল টু হোয়াট ওয়াজ গোয়িং অন ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড আনটিল অ্যাবাউট 1600, অর্থাৎ 1600 শতাব্দী পর্যন্ত মুসলিম জাহানে যা সংগঠিত হচ্ছিল তার বিপরীতে ইউরোপিয়ানরা একটা মোমবাতি পর্যন্ত জ্বালাতে সক্ষম ছিল না। অ্যালজাব্রা, অ্যালগোরিদম, অ্যালকেমি, অ্যালকোহল, অ্যালকালি, নাদির, জেনিথ, কফি এবং লেমন এই শব্দগুলোর উৎপত্তি আরবি ভাষা থেকে। পাশ্চাত্যের প্রতি ইসলামী দুনিয়ার অবদান এ থেকেই স্পষ্টভাবে প্রমাণিত হয়। কিন্তু পরিতাপের বিষয় যে বর্তমান অবস্থা দৃষ্টে মনে হয় যেন আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সাথে ইসলামিক জ্ঞান চর্চার কোনো যেন সম্পর্কই নেই। কিন্তু এ কথা ভুললে চলবে না যে মুসলমানেরা ইসলামিক স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞান চর্চার শীর্ষস্থানে অবস্থান করত। ইসলামের সে স্বর্ণযুগের কথা স্মরণ করে অনেক বিজ্ঞ ব্যক্তিরা বর্তমানে জ্ঞান বিজ্ঞানে অগ্রসরমান পশ্চিমা বিশ্ব এবং মুসলমানদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক স্থাপনের কথা বলে থাকেন। উদাহরণস্বরূপ বলা যায়, বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর 2009 সালের 4 জুন কায়রোতে দেওয়া তার এক ভাষণে বিশ্ব সভ্যতায় মুসলমানদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে তিনি মুসলিম বিশ্বের প্রশংসা করেন। তিনি বলেন, কয়েক শত বছর ধরে ইসলাম জ্ঞান বিজ্ঞান চর্চার মশাল বহন করে। ইসলামের সে স্বর্ণযুগের পথ ধরেই ইউরোপে রেনেসা এবং এনলাইটমেন্ট সংগঠিত হয়। মুসলমানদের উদ্ভাবনের ফলে অ্যালজাব্রার আবিষ্কার, নেভিগেশনের জন্য অপরিহার্য কম্পাসের আবিষ্কার, পেন এবং প্রিন্টিংয়ের উন্নয়ন এবং রোগ কিভাবে ছড়ায় এবং তার চিকিৎসার পদ্ধতি আবিষ্কৃত হয়। বর্তমানে ইসলামিক বিশ্বে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করার সময় আরব বিজ্ঞানীদের অতীচ্য অবদানের কথা স্মরণ করা হয়। এ দ্বারা একটা কথা বোঝানো হয় যে মুসলিম বিশ্ব তথা আরব দুনিয়ার উন্নতির পথে মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িকতা ইত্যাদি মতবাদের কোনো বিরোধ নেই। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে বর্তমানে ইসলামী দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের চর্চা একদম তলানিতে ঠেকেছে। সে অবস্থা বর্ণনা করতে যে 2007 সালে পাকিস্তানি পদার্থবিজ্ঞানী পারভেজ আমির আলী হুডভয় তার লেখা ফিজিক্স টুডে এই বইতে প্রকাশিত একটি প্রতিবেদনে মুসলিম দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের চর্চার সম্পর্কে একটা ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। প্রতিবেদনে তিনি লিখেছেন, বিশ্বে প্রতি 1000 মানুষের মধ্যে গড়ে
49 জন বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান আছে। সে তুলনায় মুসলমান প্রধান দেশে সে হার মাত্র 9 জন। মুসলমান প্রধান দেশগুলোতে কম বেশি 1008টি ইউনিভার্সিটি আছে। তার মধ্যে কেবল 312টি ইউনিভার্সিটির আর্টিকেল জার্নালে প্রকাশ করা হয়েছে। জার্নাল প্রকাশে অগ্রণী 50টি ইউনিভার্সিটির মধ্যে 26টি তুরস্কে, 9টি ইরানে অবস্থিত, মালয়েশিয়া এবং মিশরে 3টি করে, পাকিস্তানে 2টি এবং উগান্ডা, ইউএই, সৌদি আরব, লেবানন, কুয়েত, জর্ডান এবং আজারবাইজানে 1টি করে। তিনি আরও লিখেছেন, বিশ্বে প্রায় 1.6 বিলিয়ন মুসলমান জনসংখ্যার মধ্যে মাত্র 2 জন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। একজন 1969 সালে পদার্থবিজ্ঞানে এবং অন্যজন হচ্ছে 1999 সালে কেমিস্ট্রিতে। পদার্থবিজ্ঞানী পারভেজ আমির আলী আরও উল্লেখ করেছেন, দুনিয়ায় 46টি মুসলমান প্রধান দেশ মিলে বিজ্ঞান বিষয়ে গবেষণামূলক লেখালেখিতে বিশ্বের মাত্র 1% অবদান রাখে। বিজ্ঞান বিষয়ে গবেষণামূলক লেখালেখিতে সমস্ত মুসলিম বিশ্ব মিলে একত্রে যে অবদান রাখে, স্পেন এবং ইন্ডিয়া পৃথকভাবে তার থেকে বেশি অবদান রাখে। স্পেন কোনো মাপেই জ্ঞান বিজ্ঞান চর্চার পরাশক্তি না, তথাপিও তারা একা প্রতি বছর যে পরিমাণ বই অনুবাদ করে সে সংখ্যা পুরো আরব দুনিয়া গত 1000 বছরেও তা করতে সমর্থ হয়নি। তবে অনস্বীকার্য যে অনেক মেধাবী মুসলিম বিজ্ঞানী পশ্চিমা দেশে কাজ করে অনেক মূল্যবান ভূমিকা রেখে চলেছেন। নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী স্টিফেন ওয়েনবার্গ বলেন, For 40 years I have not seen a single paper by a physicist or astronomer working in a Muslim country that was worth reading. অর্থাৎ গত 40 বছরে মুসলিম প্রধান দেশে কাজ করা কোনো পদার্থবিজ্ঞানী বা জ্যোতির্বিজ্ঞানী রচিত পড়ার উপযোগী একটি লেখাও আমার চোখে পড়েনি। ইউএন কর্তৃক 2003 সালে প্রকাশিত আরব হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে প্রকাশ করে যে আরব লোকজন পৃথিবীর জনসংখ্যার 5%, কিন্তু তারা মাত্র 1.1% বই প্রকাশ করে থাকে। 1989 সালে এক প্রতিবেদনে প্রকাশ পায় যে যুক্তরাষ্ট্র এক বছরে 10,481টি গবেষণামূলক লেখা প্রকাশ করেছে, যেখানে সব আরব দেশ মিলে মাত্র 4টি লেখা প্রকাশ করা হয়েছে। নেচার ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত রিপোর্ট A Sketch of Science in the Arab World in 2002 সেখানে উল্লেখ করা হয় যে ইসলামী দুনিয়া সমুদ্রের জল বিশুদ্ধকরণ, ডিস্যালাইনেশন, বাজ পাখির সাহায্যে শিকারবিদ্যা, ফ্যালকনারি এবং উট প্রজনন, ক্যামেল রিপ্রোডাকশনে মাত্র এই 3টি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সমর্থ হয়েছে। পশ্চিমা বিশ্বে জ্ঞান বিজ্ঞানে আকাশচুম্বী উন্নয়নের তুলনায় এই প্রতিবেদন একটি তামাশার মতো ব্যাপার বলে মনে হয়। ইসলামী স্বর্ণযুগের সমাপ্তির সময় থেকে মুসলমান সমাজে অন্তর্মুখী হওয়ার ধারণা প্রাধান্য পাওয়ার ফলে তারা দর্শনশাস্ত্র, যুক্তিবিদ্যা থেকে মুখ ঘুরিয়ে দুর্বল হতে থাকে। ফলে মুসলমান সাম্রাজ্য ভেঙে ছোট ছোট জাতি রাষ্ট্রে আলাদা হতে থাকে। পরবর্তীতে এই রাষ্ট্রগুলোর তারা কিছু কিছু রাষ্ট্র আন্তঃকলহে জড়িত হয় এবং কিছু রাষ্ট্র উপনিবেশে পরিণত হয়। ফলে সে রাষ্ট্রগুলো দ্রুত বিকাশমান দুনিয়ার সামনে নিজেদের অস্তিত্ব এবং স্বাতন্ত্র্য রক্ষার নামে আন্তঃকলহে লিপ্ত হয়ে নিজেদের বিকাশকে স্থবির করে দেয়। তথাপিও ইতিহাসের তথ্য অনুযায়ী মুসলমান সভ্যতার যে স্বর্ণযুগের যে জ্ঞান বিজ্ঞান সেটা পুরোপুরি হারিয়ে যায় না। মুসলমান সভ্যতার স্বর্ণযুগের হাজার হাজার পুস্তকাদি যা মূলত আরবিতে লিপিবদ্ধ ছিল সেগুলো ব্রিটিশ লাইব্রেরির রক্ষণাগার, বার্লিনের স্ট্যাটস বিবলিওথেক এবং প্যারিসের বিবলিওথেক ন্যাশনাল সহ বিভিন্ন জায়গায় সেগুলো স্থান পায়। টলেডোস ক্যাথেড্রাল রক্ষণাগারে এখনও প্রায় 2500 খানা আরবি থেকে ল্যাটিন ভাষায় অনুদিত গ্রন্থ পাওয়া যায়। প্রকৃতপক্ষে এই ল্যাটিন ভাষায় অনুদিত গ্রন্থগুলো 1600 সালে ইউরোপে ঘটা দর্শন ও বৈজ্ঞানিক বিপ্লবের সোপান হিসাবে ভূমিকা রাখে।
আব্বাসীয় খেলাফত আমলে বাগদাদে হাউস অব উইজডম প্রতিষ্ঠা করা হয়, যেখানে মুসলিম এবং অমুসলিম পণ্ডিতগণ একত্রে পৃথিবীর সব জ্ঞান সমৃদ্ধ বই পুস্তক আরবি ভাষায় অনুবাদ করত। প্রাচীনকালের অনেক জ্ঞান সমৃদ্ধ বই পুস্তক ও পাণ্ডুলিপি যা বিস্মৃতির গর্ভে বিলীন হয়ে যেত, সেগুলো আরবি ভাষায় অনুবাদ করার ফলে সংরক্ষিত করা সম্ভব হয়েছিল। শত শত বছর ধরে যে মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞানে দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত সে জ্ঞানের ছিটে ফোটা আলোকবর্তিকা হিসেবে ইউরোপীয় রেনেসাঁকে পথ দেখিয়েছে। সেই আরব দুনিয়ার বর্তমান অবস্থা সত্যিই বেদনাদায়ক। এ পর্বের আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যা হোক, মুসলিম স্বর্ণযুগের পতনের বা অবসানের কারণের ভিতর লুকিয়ে আছে কেন এমন হলো এবং এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি। পরবর্তী পর্বে সে বিষয়ে আলোচনার ইচ্ছে আছে। আশা করি আপনাদেরকে সাথে পাব। ইসলামী স্বর্ণযুগের এই আলোচনা মুসলমান তথা জ্ঞান বিজ্ঞান চর্চা যারা ভালোবাসেন তাদের সবার জন্য একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। সে লক্ষ্যে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের গবেষণামূলক বিষয়ে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনা সরাসরি করলে সেখানে ইন্টারাকশনের সুযোগ থাকে এবং বোঝার সুবিধা হয়। সে লক্ষ্য নিয়ে আমি এবং আমার টিম এ ধরনের আলোচনাগুলো সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস ও সেমিনারের মাধ্যমে করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মানবতার জয় হোক। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।